সুপ্রভাত সবাইকে। আজ 18ই মে, সোমবার। যারা আমার গত পোস্টটা দেখেছেন তারা জানেন যে 2015 সালের অক্টোবর মাসে আমি ইউরোপে একটা লম্বা ভ্রমণে গেছিলাম এবং সেখানে দিন পাঁচেকের জন্য অস্ট্রিয়ার একটা ছোট্ট গ্রামে আমি কাটিয়েছিলাম আমার আরও কিছু বন্ধুর সাথে। তার প্রথম পর্ব আপনারা দেখেছেন, আজকে দ্বিতীয় এবং শেষ পর্ব। ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন জায়গাটা অত্যন্ত সুন্দর, কিন্তু এই সৌন্দর্যের পেছনে যে অর্থ, শ্রম এবং ভালোবাসা লুকিয়ে আছে সেটা কিন্তু আমরা প্রায় ভুলে যাই। সুন্দর জায়গা কিন্তু ভারতবর্ষে কিছু কম নেই, কিন্তু এইটাকে রক্ষা করার জন্য যে উদ্যোগটা দরকার সেটার বোধহয় আমাদের যথেষ্ট অভাব রয়েছে। তো আমি ছবিগুলো দেখাতে দেখাতে এই ব্যাপারটা সম্পর্কে আলোচনা করব। পরদিন সকালে ঘুম থেকে উঠেই কটেজের ব্যালকনি থেকে আমি যে দৃশ্যটা দেখলাম সেটা হলো এই রকম। সূর্যের প্রথম আলো এসে পড়েছে সামনে টিলাটার উপরে, সামনে সবুজ বগিয়াল, হালকা একটা মেঘের স্তর ঘুরে বেড়াচ্ছে উপরে, গাই চড়ে বেড়াচ্ছে, একটা স্বর্গীয় ব্যাপার। সাথে সাথে নিচে নেমে গেলাম। নিচে নেমে গিয়ে দেখি যে ওখানে একটা কাঠের বেঞ্চ দিয়ে ওখানে একটা চা বা ব্রেকফাস্ট করার জন্য একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। কি সুন্দর পরিকল্পনা! সেখান থেকে কটেজটার দিকেও আমি তাকিয়ে একবার দেখলাম যে কটেজটার লোকেশনটা, কটেজটার কনস্ট্রাকশন এত সুন্দর যে বলে বোঝানো যাবে না। মনটা খুব ভালো হয়ে গেল। এরপরে আমি আশেপাশটা একটুখানি ঘুরে দেখার জন্য গিয়ে দেখি যে কটেজের মালকিন ওখানে উনি কাজ করছেন। ওনাকে দেখে আমার সাথে সাথে যেন তার পাশে সেই সবুজ বগিয়াল দেখে আমার সেই সাউন্ড অফ মিউজিক ছবিটার কথা মনে পড়ে গেল। এই যেন ঠিক সাউন্ড অফ মিউজিকের মারিয়া, শুধু হাতে গিটারটা নেই। এরপরে যখন বাকিরাও সব ঘুম থেকে উঠে পড়লো তখন আমরা চা ব্রেকফাস্ট করে পাড়া চড়তে বেরোলাম। এখানে আমি ব্রেকফাস্টে যেটা সার্ভ করা হয়েছিল তার একটা ছবি দিলাম, এটা বোঝানোর জন্য যে সৌন্দর্যবোধটা শুধুমাত্র প্রকৃতিতে বা বাড়ির মধ্যে সীমিত নেই, খাবার টেবিলেও পৌঁছেছে। যাই হোক, আমরা তো বেড়াতে বেরোলাম। বেড়াতে বেড়াতে আমরা একটা লেকের কাছে এসে পৌঁছালাম। লেকটার চারপাশে ছোট ছোট পাহাড়, তার ছায়া পড়েছে লেকের জলে, চারপাশে সবুজ বন, তার মাঝখানে পায়ে চলার পথ। লেকের পাশে একটু এলিভেশনে একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে যেখান থেকে লেকের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। খুব শান্ত, পাখির ডাক শোনা যাচ্ছে। আর লক্ষ্য করার বিষয় হলো যে পাতা ঝরার সময় হলেও জলের ওপরে বা রাস্তার ওপরে কিন্তু ঝরা পাতা বিশেষ পড়ে থাকতে দেখা যাচ্ছে না। এরপরে আমরা একটার পর একটা গ্রাম ঘুরে বেড়াতে থাকলাম। প্রত্যেকটা গ্রামই খুব সুন্দর। বাড়িগুলো ছোট্ট কাঠের, জানলার পাশে ফুল রাখা আছে। অনেকে বাড়ির বাইরে রাস্তার পাশেও ফুলের টব রেখে দিয়েছেন। ফুলগুলো খুব কালারফুল এবং অনেকে বাড়ির বাইরে সাজিয়েছেন বিভিন্ন ধরনের জিনিস নিয়ে। একটা বাড়ি আমার বিশেষভাবে আকর্ষণীয় লাগলো। বাড়ির বাইরের দিকে ভদ্রলোক যেমন গরুর গাড়ির চাকা, কোদাল, গাঁইতি, এই বিভিন্ন ধরনের কাজের যে টুলস আছে সেই টুলস দিয়ে উনি সুন্দর করে বাড়ির বাইরেটা সাজিয়েছেন। রাস্তাঘাটগুলোও খুব সুন্দর। প্রত্যেকটা গ্রামে ছোট চ্যাপেল, চার্চ আছে। একটা চার্চের ভিতরে ঘুরেও দেখলাম। সব মিলিয়ে দারুণ ব্যাপার একটা। প্রথম দিন তো এভাবে শেষ হলো। দ্বিতীয় দিন প্রচণ্ড ওয়েদার খারাপ, বৃষ্টি, সারাদিন কোথাও বেরোতে পারলাম না। আমরা কিন্তু ঘরের মধ্যে বসে প্রচণ্ড মজা করলাম। নতুন নতুন সব খাবার বানানো হলো, খেলাম, আড্ডা মারলাম, একটা নতুন কার্ডস গেম শিখলাম। যাই হোক, পরের দিন আবার ওয়েদার ভালো হয়ে গেল। আমরা বেরোলাম এবার হেঁটে, কখনো বড় রাস্তা দিয়ে, কখনো একটা ছোট পাহাড়ি নদী তার পাশ দিয়ে, কখনো একটু হাইটে উঠে যাচ্ছি, কখনো মেঘলা, কখনো রোদ্দুর, কখনো সেই পাতা ঝরার সময় তো গাছের পাতার কিছু কিছু গাছের পাতার রং সেই একদম কমলা, হলদে, লাল এই সমস্ত হয়ে রয়েছে। সেগুলোর উপর রোদ পড়ছে দুর্দান্ত। পাশে তো সেই সবুজ গ্রিন বগিয়াল তো রয়েছে। তো এই করতে করতে তো আমাদের বেড়ানো শেষ হয়ে এলো। ফেরার দিন আমরা একটা স্টেরিয়া নামে একটা ছোট্ট ছিমছাম শহরের মধ্যে দিয়ে আসলাম। এখানে হচ্ছে ফ্রান্স শুবার্ট, বিখ্যাত কম্পোজার শুবার্টের জন্মস্থান। সেখানে আমি একটুখানি সময় কাটালাম। আর ওখানকার ছোট্ট ছিমছাম শহর। ছবিটাতে দেখবেন যে রাস্তার কবলস্টোন, যে
কবল্ড স্ট্রিট যেটাকে আমরা বলি, কলকাতাতেও ছিল, এখনও হয়তো কিছু কিছু আছে। এটাকে ওরা কি সুন্দরভাবে মেনটেন করে। ইউরোপের বহু আমি শহরেই এই জিনিসটা দেখেছি যে ওল্ড টাউন বলে যেটাকে ওরা পুরনো ঐতিহ্যকে প্রিজার্ভ করে রাখে, ওখানে ওরা নর্মাল অ্যাসফল্ট রাস্তা বানায় না, ওখানে কবল স্টোনের রাস্তায় রাখে। কি সুন্দরভাবে এগুলো মেনটেন করা, দেখুন বিউটি, রাস্তা বানানোর মধ্যেও একটা বিউটি, সৌন্দর্য ভাব রয়েছে। যাই হোক, হেলগা আর ফ্রান্সিকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার সলসকামারগুট ভ্রমণের কাহিনী বৃত্তান্ত শেষ করলাম। এরপরে আবার অন্যদিন আরেকটা গল্প বলবো।